গল্পকথকে সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে অদ্বিতীয়া। বেশ ছিলাম। আফিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াচ্ছিলেন। আমার পিতৃ মাতৃকুলে আর কেউ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটে গিয়েছিল। খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে 1.5টি করে সন্তান প্রসব করে 4 বছরেই আমাকে 6টা পুত্রকন্যার মালিক করে তুলেছিল। মাঝে 2বার যমজ হয়। এতদিন পর্যন্ত প্রজা বৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনে গেলাম। 5 বছরেও গৃহিণী তার স্বাভাবিক গর্ভভার বহন করেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হলেও সহজ ছিল না, বোঝা গেল। কারণ তিনি মারাই গেলেন। তিনি তার পিত্রালয় শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়েই অনেক কাল স্বর্গীয় হয়েছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলে প্রভা প্রতিবারই সেখানে যেত। বিনোদ লিখেছে, হঠাৎ এক্লেমশিয়া হয়ে দিদি 3-4 ঘন্টার মধ্যেই মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। শেষদি ছেলেদের নিয়ে সম্বলপুরে চলে গিয়েছে। তার চিঠি বোধহয় পেয়েছেন। পেলাম তো। তিনি লিখেছেন, কি করব বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক। আমি তো বাজা মানুষ, আমার কোনো অসুবিধে হবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করো না। ইতি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে ছুটির দরখাস্ত করলাম। কপাল গুনে আমার সাহেবও বদলি হয়ে গিয়েছিল। ছুটি সুতরাং মঞ্জুর হলো না। 2 মাস পরে সম্বলপুরবাসিনী শালিকার থেকে আর একখানি পত্র পেলাম। তিনিও অন্যান্য নানা কথার পর লিখেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল। সে গেছেন, বেশ গেছে। জাজ্জল্যমান সংসারে স্বামী ছেলেপুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিতও নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে একটা বেশ ডাগর ডোগর মেয়ে আছে। যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয়ই পছন্দ হবে, ইত্যাদি নানা রূপ কথা। 7 দিন ভাবলাম, অর্থাৎ 1 টিন চা ও 5 টিন সিগারেট নিঃশেষ করে আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করলাম তা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম তাতে অংশ তো এইরূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না, প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো শেষদি, আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে তো সংসার বসেনি। সে আপন চালে ঠিক চলছে ও চলবে। সুতরাং ভাবপ্রবণ হওয়াটাও শোভন হলেও সুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলেষু কদাচন দেশের লোক, আর তোমরাও যখন বলছো তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করা উচিত বোধ হয়। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ। তোমার পছন্দ হয়েছে তো? ক্রমশ বিয়ের দিন স্থির হলো। সম্বলপুরেই বিয়ে। শেষদি বুদ্ধিমতী লিখেছেন, ছেলেদের লাহোরে বড়দির কাছে পাঠিয়ে দিলাম। বাপের বিয়ে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরে হপ্তাখানেকের ছুটি নিয়ে সোজা রওনা হয়ে পড়লাম। একাই। এই বিয়ের কথা কাউকে বলতে আছে কি ভেবে গোফটাও কামিয়ে ফেললাম। একেই কালো মোটা চেহারা, তার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোফ নিয়ে বিয়ে করতে যেতে নিজেরই কেমন বাদ বাদ ঠেকতে লাগলো। বিবাহ বাসর।
ওই অবগুণ্ঠিত চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হতে চলেছে। প্রভাকেও একদিন এভাবেই পেয়েছিলাম, সে কোথায় চলে গেল। আজ আবার আর একজন আসছে। এর কিডনি কেমন কে জানে। নানা রূপ এলোমেলো কথা মনে আসতে লাগলো। প্রভার মুখ বারবার মনে পড়ে। ছেলেগুলি না জানি এখন কি করছে। মৃত্যুর পরও কি আত্মা সত্যি থাকে? এ মেয়েটি বেশ বড় সড়ো দেখছি, কিন্তু ভারী জড়সড় হয়ে বসে আছে, একেবারে মাথা নিচু করে। আচ্ছা, প্রভার আত্মা যদি গৃহান্মে। যন্ত্রজলিবৎ বিবাহ অনুষ্ঠান চলতে লাগলো। শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলল না। শেষদি বললেন, ভারী লাজুক। বাসর ঘরেও শুনলাম, ভারী লাজুক। আপাদমস্তক মুড়ে পাশ ফিরে শুল। আমিও ঘুমালাম। শেষদির লোক জমতে দেননি। তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কি আর আমোদ করতে চায়। মেয়েটিও আপন বলতে কেহ ছিল না। পরের বাড়িতে মানুষ, শেষদির বাড়িতেই বিয়ে। বলতে গেলে শেষদি কন্যাকর্তা, সুতরাং বিয়ের উৎসব জমেনি। জমল ফুল সজ্জার রাত্রি। বক্ষে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘরে ঢুকে দেখি আমার 6টি সন্তান আর একটি নবজাত শিশু নিয়ে স্বয়ং প্রভা ঘাটে বসে। স্বপ্ন দেখছি নাকি? প্রভা বলল, ছি ছি, শেষ দিয়ে জিত হলো। মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে শেষদিকে বলেছিলাম যে আমি মলে ওর ভারী কষ্ট হবে। শেষদি বললে, হাতি হবে, 3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম, কখনো নয়। তারপর বাজি রেখে শেষদি আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র। আমি শান্তিপুরে ছিলাম, আজ এই সন্ধেবেলা এসেছি। এসে দেখি শেষদির জিত। পাড়ার মানকে ছোড়াকে কোণে সাজিয়ে শেষদি বাজি জিতেছে। 100টি টাকা দাও এখন। ছি ছি, কি তোমরা অমন গোফটাও কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে শেষদির পাওনা চুকিয়ে দিয়েছি। এখন গোপটা উঠলেই যে বাঁচি। আজকের গল্প এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।